সমুদ্র হিমাচল বিস্তৃত আমাদের মহাদেশ ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণের সীমানা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত। মান্ত্রাস ট্রাভেলের আজকের গন্তব্য ভারতবর্ষের দক্ষিণতম বা সাউদার্ন মোস্ট পয়েন্ট কন্যাকুমারী। তামিলনাড়ু রাজ্যের অন্তর্গত হলেও কেরালা ট্রিপের সাথে খুব সহজেই ঘুরে নেওয়া যায় এই জায়গা। আমরা কন্যাকুমারী গিয়েছিলাম কোভালাম থেকে, দূরত্ব প্রায় 80 কিলোমিটার। চলুন আজকে ঘুরে দেখি কন্যাকুমারী। এতক্ষণ তোমাদের দেখাচ্ছিলাম কেরালার বিভিন্ন টুরিস্ট স্পট, কেরালার খাবার দাবার, কেরালার বিভিন্ন জিনিস। এবার আমরা কিন্তু কেরালা ঘুরতে ঘুরতে ঢুকে গেলাম তামিলনাড়ুর দিকে। এখন আমরা চলেছি তামিলনাড়ুর ওপর দিয়ে। তামিলনাড়ু ঢোকার সাথে সাথে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এর যে ভূমিরূপ পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। খালি শুধু ভূমিরূপ না, বাড়ি ঘর, ভাষা সব চেঞ্জ হয়েছে। চলে এসেছি তামিলনাড়ুর কন্যাকুমারীর সানসেট পয়েন্টে। সানসেট পয়েন্টে সূর্য এখন ডুবতে চলেছে আস্তে আস্তে। আমরা আছি কন্যাকুমারী সানসেট পয়েন্টে। একটু আগেই সূর্যাস্ত হয়েছে। চারিদিকটা দেখাই। কন্যাকুমারী এসে আমরা পৌঁছালাম আজকে বিকেলেই। এসেই সানসেট পয়েন্টে চলে এসেছি, তার কারণ পৌঁছাতে 5:30 বেজে গেছে। এবার এইখানের যে অদ্ভুত সুন্দর সিনিক বিউটিটা, এটা একটু দেখাই। কলকাতা থেকে কন্যাকুমারী সরাসরি যেতে হলে আছে শালিমার নাগরকোয়েল গুরুদেব এক্সপ্রেস আর হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনে যেতে সময় লাগবে প্রায় 42 থেকে 45 ঘন্টা। আর আকাশপথে যেতে হলে নিকটবর্তী এয়ারপোর্ট তিরুবন্তপুরম। এখান থেকে কন্যাকুমারীর দূরত্ব প্রায় 90 কিলোমিটার। আর আমাদের মতো যারা কোচি থেকে যাত্রা শুরু করবে তাদের উচিত হবে কোভালাম থেকে কন্যাকুমারী আসা। সানসেট ভিউ পয়েন্ট থেকে এবার আমরা যাচ্ছি ত্রিবেণী সঙ্গমে। কোভালামের অনেকগুলো জায়গা ঘুরে এসে কন্যাকুমারী পৌঁছাতে আমাদের বিকেল হয়ে গিয়েছে। তাই প্রথমেই সানসেট পয়েন্টে পৌঁছে দেখে নিলাম সূর্যাস্ত। ডান দিকে ভারত মহাসাগরকে রেখে আমরা চলেছি এখন ত্রিবেণী সঙ্গমের দিকে। এখন আমরা বিচের পাশে মার্কেটের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি যেখান থেকে কন্যাকুমারী ত্রিবেণী সঙ্গম ঘাটটা যাওয়া যায় সেই জায়গাতে। ত্রিবেণী সঙ্গম মানে কিন্তু 3টে নদী নয়, বে অফ বেঙ্গল, আরবিয়ান সাগর, আরব সাগর আর ভারত মহাসাগর। আরবিয়ান ওশান আর ভারত মহাসাগর 3টে যেখানে মিশেছে। যে রাস্তাটা সোজা ত্রিবেণী সঙ্গমের দিকে গেছে, আমরা সেই রাস্তাটা না ধরে বাদিকের রাস্তাটা ধরলাম, যেটা চলে গেছে কন্যাকুমারী দেবী টেম্পলের দিকে। এই কন্যাকুমারী দেবী এই জায়গার নাম অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি কন্যাকুমারীর নামকরণ হয়েছে। এবং কন্যাকুমারী দেবী হচ্ছেন একজন কুমারী দেবী। পুরাণ অনুযায়ী বানাসুরকে বধ করার জন্য তার একটা ব্যাপার ছিল যে তাকে শুধুমাত্র কোনো কুমারী দেবী, কোনো ভার্জিন গডেস তিনিই মারতে পারবেন। এই দেবী অবতীর্ণ হয়েছিলেন এবং বলা হয় যে এটা কিন্তু একটা উল্লেখযোগ্য সতীপীঠ যেখানে মায়ের ব্যাকবোন পড়েছিল। ভীষণ সুন্দর কারুকার্য, মূলত পাথরের বানানো এই পুরো মন্দির স্ট্রাকচারটা। বলা হয় যে এটা 3000 বছরেরও বেশি পুরনো। মন্দিরের গর্ভগৃহের ভেতরে ছবি তোলা যায় না, তার জন্য আমরা বাইরে থেকে যেটুকু পারলাম সেইটুকু দেখাচ্ছি। অপূর্ব সুন্দর কারুকার্য, মন্দিরে যথেষ্ট ভিড় আছে রাত্রিবেলাও। এবং এই মন্দিরটাও কিন্তু দুপুরবেলা মানে ওই 12টা থেকে 4টের মধ্যে আপনারা আসবেন না,
তার কারণ এই সময় মন্দিরগুলো বন্ধ থাকে। আমরা দেখলাম মোটামুটি সব সাউথ ইন্ডিয়ান মন্দিরই কিন্তু এই 12টা থেকে 4টে বা 4:30 এই টাইমটাতে বন্ধ থাকে। এই মন্দিরের ভেতরে এই মূল গর্ভগৃহ ছাড়াও অনেকগুলো মন্দির রয়েছে, এছাড়া চারপাশে প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছি। আর ভেতরের যে কারুকার্য সেটা সত্যিই অসাধারণ, প্রচুর স্তম্ভ মূর্তি যেমন আমরা সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলোতে দেখে থাকি, দারুণ সুন্দর। এটা কিন্তু একটা মাস্ট ভিজিট স্পট। দাঁড়িয়ে আছি ট্রাইসি হোটেলের ব্যালকনিতে, আর দূরেই দেখতে পাচ্ছ ভারত মহাসাগর, আর হোটেল থেকেই দেখা যাচ্ছে বিবেকানন্দ রক। এই জায়গাতে যদি আমরা সমুদ্রটাকে দেখাই তাহলে এই জায়গাটায় কিন্তু জলের একটা বাই কালার, যেটা ক্যামেরাতেও বোঝা যাচ্ছে। শুরুর দিকে একরকম, পরের দিকটায় আরেক রকম কালার, অপূর্ব সুন্দর দৃশ্য। এদিকে আছে বিবেকানন্দ রক, তিরুভাল্লুর স্ট্যাচু। ওই জায়গাটায় আমরা যাব, গিয়ে এগুলো সম্বন্ধে বিস্তারিত ইনফরমেশন দিচ্ছি। হোটেল থেকে একটা অটো নিয়ে নিয়েছি, সবার জন্য 50 টাকা নিল, খুবই কাছে। আমরা যাচ্ছি বিবেকানন্দ রকে, যেখানে ফেরিঘাট সেখানে। লঞ্চে ওঠার আগে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি, সকাল থেকে না খাওয়া, এখন প্রায় 10:30 বাজে, তাই তো? হ্যাঁ, প্রায় 10টা 10:30 বেজে গেছে। আমাদের এটাই একটা সমস্যা যে প্রত্যেক বাড়ি আমরা একটু দেরি করে বেরোই, তার কারণ আমরা একটু লেট রাইটার। চলে এসেছে প্লেটের ওপর কলা পাতা। আজকে কিন্তু আমরা ইডলি দোসা কিছু খাবো না, খাবো অন্যরকম জিনিস। কি জিনিস দেখাই, আজকে আমরা ইডলি দোসা না, আজকে আমরা নিয়েছি পুরি। পুরীর সাথে দেখি কি দেয় কন্যাকুমারীতে। সবজি এই পুরো ডিশটার, এই টিফিনটার দাম হচ্ছে 40 টাকা। 2 পিস পুরি, পুরি সাইজ কিন্তু বিশাল বিশাল, দেখতেই পাচ্ছি বিরাট বিরাট। পুরীর সঙ্গে দিয়ে গেল সবজি, সম্ভবত লাউয়ের সবজি এটা, কারি পাতা দেওয়া, আর দিয়ে গেল নারকেলের চাটনি। এইখানে কিন্তু 2টো লাইন আছে, লাইনগুলো আমরা দেখাচ্ছি। লঞ্চে ওঠার জন্য স্পেশাল লাইন টিকিট হচ্ছে 300 টাকা করে, আর জেনারেল লাইন দেখো, এটা কিন্তু কোনো স্পেশাল লাইন না, এটা হচ্ছে জেনারেল লাইন, বিশাল লম্বা একটা লাইন। আর নর্মাল টিকিটের দাম হচ্ছে 75 টাকা করে। আমরা প্রায় 4-5 হাজার লোক পেরিয়ে স্পেশাল লাইনে এসেছি, 300 টাকা করে টিকিটের লাইনে এসেছি। বিশাল বড় লাইন, বিশাল বড়। স্পেশাল লাইনে 300 টাকা করে পার হেড টিকিট কেটে নিয়েছি। এখানে যখনই আসুন না কেন মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার একটা লাইন হওয়ার পরে, আমরা আগের যে ব্লগগুলো সেগুলোতেও দেখেছি, আজকে কোনো পাবলিক হলিডে নয়, সপ্তাহে শুরু একদম ব্যস্ত একটা দিন, যেটা হচ্ছে সোমবার, কিন্তু সকাল 10:30টার সময় বিশাল লাইন, যেটা 75 টাকা টিকিটে সেইটাতে। তার জন্য আমরা এই স্পেশাল এন্ট্রিটা, এবং এইটা কিন্তু শুধুমাত্র যাওয়ার জন্য, এবং এই জায়গাটায় কিন্তু অনেকটা সময় নিয়ে আসতে হবে, এটাই কারণ গিয়েও একটা টিকিট কাটতে হবে। এই জায়গাটায় লঞ্চে উঠে আমরা দেখাচ্ছি আমাদের কীরকম অভিজ্ঞতা হয় এই 10 মিনিটের সমুদ্র যাত্রা। লাইনের মধ্যেই দাঁড়িয়ে আছি, এগিয়ে চলেছি সামনের দিকে, আর সাইডেই ডান দিকে দেখতে পাচ্ছ বিবেকানন্দ রক। এই যে স্ট্যাচুটা দেখতে পাওয়া যাচ্ছে, এই স্ট্যাচুটা হচ্ছে বিখ্যাত তামিল কবি থিরুভাল্লুভার স্ট্যাচু। এখানে এই বিবেকানন্দ রক এবং থিরুভাল্লুভার স্ট্যাচুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা কানেক্টিং ব্রিজ রয়েছে। আমরা যাব ওই জায়গাটায়, এবং ওই জায়গাটা কিন্তু একটা দ্বীপের মতো অংশের মধ্যে এই দুটো স্ট্রাকচার রয়েছে। অপূর্ব সুন্দর, দূর থেকে দুর্দান্ত একটা ভিউ পাওয়া যাচ্ছে। এখানে পুরো জায়গাটা সমুদ্রের মধ্যে, সমুদ্র আছড়ে পড়েছে, উত্তাল ঢেউ আছড়ে পড়েছে সমুদ্রের পাড়ে, আমরা দেখতে পাচ্ছি। এবার নৌকা করে আমাদের ওই দ্বীপটার ওখানে যেতে হবে। আমরা এখন লঞ্চের জন্য আরেকটা লাইনে দাঁড়িয়েছি, প্রচণ্ড ভিড়। আমাদের মেয়েদের একটা আলাদা লাইন হয়েছে, ছেলেদের আরেকটা লাইন, ওই যে ছেলেদের লাইন দূরেই, আর পাশেই দাঁড়িয়ে আছে লঞ্চ। লাইফ জ্যাকেট পরে নিয়ে
গেছি, লঞ্চে রয়েছি, সবাই মোটামুটি লঞ্চে রয়েছে। এখন আমরা যাচ্ছি বিবেকানন্দ রকে। ভারতবর্ষের ঠিক দক্ষিণতম প্রান্তে, যেখানে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর আর আরব সাগর মিলেছে, সেখান দিয়ে একটা সমুদ্র যাত্রা করছি আমরা। দেখা যাচ্ছে এই লঞ্চটা কিন্তু পুরো ভিড়ে ঠাসা। আর এই জায়গাটা শুধু দেখুন যে নৌকা মানে লঞ্চটা কিরকম ভাবে নড়ছে। একদম সমুদ্র কিন্তু এখন উত্তাল, প্রচুর মানুষজন বসে আছেন লঞ্চের মধ্যে এবং প্রত্যেকের কিন্তু লাইফ জ্যাকেট কম্পালসারি। এই যে 10 মিনিটের সমুদ্র যাত্রা, এই সমুদ্র যাত্রাটা কিন্তু একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তার কারণ এই জার্নি করে যে থ্রিলিং, যে অ্যাডভেঞ্চার ফিলিংটা পাওয়া যাবে সেটা সত্যি অসাধারণ। দুলে চলেছে আমাদের লঞ্চ, আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। ঢেউ শান্ত হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এবার চলুন এগিয়ে যাই। লাইফ জ্যাকেট পরে নিয়েছিলাম আমরা, এবার এটা খুলে ফেলবো। প্রচন্ড হাওয়া, আমরা চলে এসেছি বিবেকানন্দ রকে। এই যে লঞ্চটা দেখা যাচ্ছে, এই লঞ্চটাতে করে আমরা এলাম, এসে পৌঁছালাম বিবেকানন্দ রকের এখানে। একদম আমার ঠিক পেছনে আছে বিবেকানন্দ। 10 মিনিটের জার্নিটা আমরা করে এলাম। এই জার্নিটা কিন্তু বিবেকানন্দের সময় এত সহজ ছিল না। বিবেকানন্দ এখানে এসেছিলেন 1892 সালে। তো আমার বুঝতেই পারছো এই সময় কিন্তু লঞ্চ টঞ্চ কিছু ছিল না, সুইম করে সাঁতার কেটে এখানে এসেছিলেন তিনি। স্বামী বিবেকানন্দের নাম আমরা সবাই জানি, ভীষণ ভাবে ভারতবর্ষকে তিনি পৃথিবীর কাছে তুলে ধরেছেন। এই স্বামী বিবেকানন্দ 1892 সালে শিকাগোতে যাওয়ার আগে তিনি কিন্তু এখানে এসেছিলেন। বলা হয় যে অযোধ্যা, বারাণসী ঘুরে তিনি এখানে আসেন এবং এখান থেকে এরপরে রামেশ্বরম যান। এবং এই যে কন্যাকুমারীর এই জায়গাটা, কন্যাকুমারী কীভাবে নামকরণ হলো কালকে কন্যাকুমারী মায়ের মন্দিরে আমরা আগে দেখিয়েছি। এখানে তিনি আসেন, এইখানে পাথরের ওপর বসে তিনি 3 দিন ধ্যান করেন। এবং এই যে পাথরের ওপর এখানে যে বিবেকানন্দ রক বলা হয়, এটা কিন্তু আগে থেকেই এটা প্রসিদ্ধ একটা কারণে, সেটা হচ্ছে কথিত আছে পার্বতী এইখানে শিবের জন্য ধ্যান করেছিলেন, এই জায়গাতে যেখানে বিবেকানন্দ ধ্যান করেছিলেন। এখন টিকিট কাটতে হবে। আমরা দাঁড়িয়ে আছি বিবেকানন্দ রক মেমোরিয়াল দর্শনের সামনে। এখানে পার হেড 30 টাকা করে টিকিট। এখন টিকিট কেটে নিলাম, অগ্নি টিকিটের লাইনে দাঁড়িয়েছে। উত্তাল সমুদ্র আছড়ে পড়েছে পাথরের গায়ে, আর আমরা সামনে দেখতে পাচ্ছি বিবেকানন্দ রক মেমোরিয়াল। অপূর্ব এক স্থাপত্যের নিদর্শন হচ্ছে এই বিবেকানন্দ রক মেমোরিয়াল। এবং আমরা দেখাবো কিভাবে চারিদিক থেকে সমুদ্র এই অদ্ভুত স্ট্রাকচারকে ঘিরে রেখেছে। ভীষণ সুন্দর, একদম ভারতীয় মন্দির রীতিতে বানানো একটা মন্দির হচ্ছে এই বিবেকানন্দ রক মেমোরিয়াল, যেখানে বললামই যে স্বামীজি এসেছিলেন। এই যে জায়গাটায় বিবেকানন্দ রক মেমোরিয়ালের ঠিক উল্টো দিকেই রয়েছে মাতা পার্বতীর মন্দির, যেখানে পার্বতী মায়ের পদচিহ্ন রয়েছে। সেখান থেকেই একটা ব্রিজ গেছে তিরুভাল্লুবার স্ট্যাচুর দিকে, যেটা আমরা পরে দেখাচ্ছি। এখানের যে সৌন্দর্য সেটা বিশ্বাস করুন এখানে না এসে বোঝা সম্ভব নয়। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে দেখতে পাচ্ছি মানুষজন অনেক কষ্ট করেও এখানে উঠছেন বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে। ভেতরে অনেক কিছু দেখার আছে। আমরা উঠে যাই এই বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে। বিশাল একটা দরজা রয়েছে দেখতে পাচ্ছি। স্থাপত্য হিসাবে এটা কিন্তু অসাধারণ সুন্দর। যে দিকটায় থিরুভাল্লুভার স্ট্যাচু রয়েছে, মানে যে জায়গাটায় ব্রিজটা রয়েছে, সেই দিকের যে সাগরটা সেইটা হচ্ছে আরব সাগর। এই জায়গাটা, যে জায়গাটা এখন আমরা দেখাচ্ছি, এবং ঠিক এই মন্দিরের, রক মেমোরিয়াল যে মন্দিরের তার পেছন দিকটাতে
এবং বিশ্বাস করুন, দেখতে পাচ্ছেন যে এখানে এত হাওয়া, মনে হচ্ছে দাঁড়ানো যাচ্ছে না, এখানে দাঁড়ানোটাই ডিফিকাল্ট, এত হাওয়া। এর ঠিক পেছনের দিকটাই হচ্ছে ভারত মহাসাগর, যেটা দেখাচ্ছি এখন। অপূর্ব সুন্দর, এবং ভালো করে দেখলে দেখতে পাবেন এখানে কিন্তু একটা জলের একটা বাইলেয়ার দেখা যাচ্ছে। আর আমি যেদিকে মুখ করে দাঁড়িয়ে আছি, মানে ভারত মহাসাগরের বাদিকে যদি আমরা তাকাই, তাহলে এই জায়গাটা, যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা হচ্ছে বঙ্গোপসাগর। এখানে রামকৃষ্ণ মিশনের একজন মহারাজ বসেছিলেন, ওনাকে আমরা জিজ্ঞেস করলাম, উনি আমাদের বলে দিলেন যে 3টে সাগর কিভাবে এই জায়গাতে কনফ্লুয়েন্সটা হয়েছে। এখানে একটা দেখতে পাচ্ছি সানরাইজ ক্যালেন্ডার। দাঁড়িয়ে আছে মেডিটেশন হলের ঠিক বাইরে। এখানে হলের মধ্যে তো ফটোগ্রাফি করা যায় না, হলের মধ্যে একটা ওম লেখা আছে এবং সবাই ধ্যান করছেন, অপূর্ব সুন্দর পরিবেশ। আর আমার পাশে যথারীতি 3টে সাগরের সঙ্গম। উল্টো দিকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে পুরো জায়গা জুড়েই এটা আপনারা দেখতে পাবেন। এবং এই বর্ণনা ভাষায় করা আমার পক্ষে সম্ভব নয়, অপূর্ব সুন্দর। কন্যাকুমারী আসুন, জীবনে অন্তত একবার কন্যাকুমারী দেখুন, আমি অভিভূত দেখে। এখানে আমরা দেখলাম বিবেকানন্দ রক মিউজিয়াম, যে মন্দির, যেখানে বিবেকানন্দ তপস্যা করেছিলেন তার উপর বসে যে মন্দির করা হয়েছে, তার ঠিক উল্টো দিকেই রয়েছে শ্রীপাদ মণ্ডপম, যেখানে রয়েছে পার্বতী মা যখন এখানে তপস্যা করেছিলেন, সেখানে পার্বতী মায়ের একটা ফুটপ্রিন্ট। আর এই জায়গা থেকে আমরা যাচ্ছি এই স্ট্যাচুটা ধরে, এই ব্রিজটা ধরে স্ট্যাচুর ওখানে। বিবেকানন্দ রক এবং পার্বতী মায়ের মন্দির দেখে আমরা এবার এগিয়ে চলেছি থিরুভল্লুভার স্ট্যাচুর দিকে। এই বিবেকানন্দ রক এবং থিরুভল্লুভার স্ট্যাচু, এই দুটোর মাঝখানে কিন্তু একটা গ্লাস ব্রিজ রয়েছে। এই গ্লাস ব্রিজটা কিন্তু একদমই নতুন। এই গ্লাস ব্রিজটা তৈরি হয়েছে 2024 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ আমরা যখন এসেছি 2025-এর মাত্র 4-5 মাস আগে। এই গ্লাস ব্রিজের ওপর দিয়ে হাঁটার এক্সপিরিয়েন্সটা কিন্তু অসাধারণ। আমরা আগে পাহাড়ে বিভিন্ন গ্লাস ব্রিজ দেখেছি, কিন্তু এখানে গ্লাস ব্রিজটার তলায় দেখছি উত্তাল সমুদ্র। গ্লাস ব্রিজের মাঝে কিছুটা জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে, রিপেয়ারিংয়ের কাজ চলছে। এইখানে গ্লাস ব্রিজটার তলা দিয়ে কিছুটা সমুদ্র দেখানোর চেষ্টা করছি। উত্তাল সমুদ্র পাথরের গায়ে আছড়ে পড়েছে, অপূর্ব দৃশ্য। এটা না এলে আমরা জানি না কতটা দেখাতে পারছি। এটা দেখানোটা কিন্তু খুব ডিফিকাল্ট অ্যাকচুয়ালি ক্যামেরার মাধ্যমে। এই অভিজ্ঞতাটাই জীবনের একটা বিশাল প্রাপ্তি। এগিয়ে চলেছি থিরুভল্লুভার স্ট্যাচুর দিকে। এখানে যে থিরুভল্লুভার স্ট্যাচু রয়েছে, এই স্ট্যাচুটা এই গ্লাস ব্রিজটার দুদিক থেকে কিন্তু সমুদ্রের একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। এবং এই জায়গা থেকে, এবং এই পুরো সমুদ্রটা কিন্তু বিভিন্ন মাঝে মাঝে পাথর রয়েছে, এই পাথরের গায়ে একদম যেন আছড়ে পড়ছে। যথেষ্ট ভিড় আছে এখানে। যাই হোক, আমরা এগিয়ে যাই এই থিরুভল্লুভার স্ট্যাচুর দিকে। যেতে যেতে থিরুভল্লুভার সম্বন্ধে দু এক কথা বলি। এই স্ট্যাচুটার নাম হচ্ছে স্ট্যাচু অফ উইজডম। আর থিরুভল্লুভার ছিলেন একজন বিখ্যাত তামিল পোয়েট এবং সাধুও বটে। আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ওনার স্ট্যাচুর পাদদেশের দিকে। এখানে এই পুরো স্ট্যাচুটার যে উচ্চতা, সেটা হচ্ছে 133 ফিট বা 41 মিটার। এবং এই 133 ফিট, এটার কিন্তু একটা সিগনিফিকেন্স রয়েছে। ওনার বিখ্যাত রচনা থিরুক্কুরাল, এটাতে 133টা চ্যাপ্টার রয়েছে। এর জন্য 133 ফুট এটার হাইট। এটার যে বেসটা, যেটার উপরে আমরা দাঁড়িয়ে আছি এখন, দেখতে পাচ্ছি পায়ের আঙুলগুলো কত বড় বড়। এই বেসটা হচ্ছে 38 ফুট উঁচুতে। আর স্ট্যাচু প্রপার যেটা আমরা দেখানোর চেষ্টা করছি, দেখানো সম্ভব নয়। এই পাদদেশে দাঁড়িয়ে
স্ট্যাচুটা এত উঁচু। এই স্ট্যাচুটার হাইট হচ্ছে অ্যাকচুয়ালি 95 ফিট। বিশাল স্ট্যাচু, অপূর্ব একটা ভাস্কর্য, বলার অপেক্ষা রাখে না। বিশাল উঁচু, ক্যামেরাতে পুরোটা আসছে না। এবং এখান থেকে কিন্তু এই গ্লাস ব্রিজ এবং বিবেকানন্দ রকের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। পুরোটা কিরকম সুন্দর একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, যে পুরোটা একদম সমুদ্রের মধ্যে। পাথরের ওপরে এই বিবেকানন্দ রক তৈরি হয়েছে, গ্লাস ব্রিজ দিয়ে কানেক্টেড। এবার আমরা চলেছি রামেশ্বরমের পথে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রামেশ্বরমে গিয়ে। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণে টাটা, ভালো থেকো।